This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. ভোট দিন, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন, দেশের গণতন্ত্রের ভিতকে আরো মজবুত করার এই প্রক্রিয়ায় সগর্বে অংশগ্রহণ করুন। সব ভোটারদের কাছেই জি24 ঘন্টার এই আবেদন। এবার আমরা চোখ রাখবো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট দিচ্ছেন কংগ্রেসের প্রার্থী ভিক্টর হিসেবে যিনি পরিচিত আলী ইমরান রামজ। তিনি ভোট দিচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রায়গঞ্জ এমন একটা কেন্দ্র, তৃণমূল কংগ্রেস কোনোদিন এখানে জেতেনি এই কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে। এটা কংগ্রেসের গড় হিসেবে একসময় দেখা হতো। প্রিয়রঞ্জন দাসমুন্সী, তারপর সিপিএমের মোহাম্মদ সেলিম এখান থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। দেবশ্রী চৌধুরী, তিনি ছিলেন বিজেপির সাংসদ গতবার, কিন্তু এবার তাকে সরিয়ে দিয়েছে বিজেপি। কার্তিক পাল এবারের প্রার্থী, আর এখানে ভোট দিচ্ছেন আলী ইমরান রামজ, যিনি ভিক্টর হিসেবে পরিচিত কংগ্রেসের প্রার্থী। ভোট দান করলেন। আচ্ছা, এর পাশাপাশি বেশ কিছু অভিযোগও উঠে আসছে, ইভিএম খারাপ সহ একটি অভিযোগ যেটা আমরা বিরতিতে যাওয়ার আগে দেখাচ্ছিলাম। তৃণমূল কংগ্রেস একটা অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হেনস্থা করছে। আমি এই অংশে একটু উঠে কথা বলবো, যাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় পাল, বিজেপির শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী, সৈকতগিরি সিপিআইয়ের এবং শুভজিৎ নস্কর, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অ্যানালিস্ট। প্রথমেই তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, অভিযোগটা কেন এইটা হয় যে কোথাও একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী ভোটদানে বারবার হেনস্থা করছে, এই অভিযোগ এর আগেও করা হয়েছে এবং লাগাতার প্রচারেও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ করেছেন, কেন? দেখুন, প্রথম কথা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে নির্বাচনটা হচ্ছে, তাদের দায়িত্ব পিসফুলি নির্বাচনটা করা, আজকেও বলেছেন। এবং তারা এই নির্বাচন করার জন্য এত টাকা খরচা করছেন, এই এত কেন্দ্রীয় বাহিনী সারা দেশ জুড়ে আছেন এবং বাংলায় আছে, 7 দফায় ভোট হচ্ছে। তারপরে যদি একটাও অভিযোগ ওঠে, রাজনৈতিক দলগুলোর দায়িত্বের সাথে সবচেয়ে বড় দায়িত্ব যার, তার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার আপনি কেন্দ্রীয় বাহিনী রাখছেন, তারপরেও যদি কোনো জায়গা হয়, আমরা শীতলকুচিতে কি দেখেছি, গত বছর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে 4 জন মারা গেছে। শুধু তাই নয়, এই বছর শীতলকুচিতে এই যে গত মানে ফার্স্ট ফেজের নির্বাচন, সুকান্ত মজুমদারের বক্তব্য আছে, একটু শুনে নি। না, সে তো বেশিরভাগই অভিযোগ শুনলাম নাকি ইভিএম খারাপ নিয়ে। আমরাও সেটা নিয়ে অভিযোগ করেছি, ইভিএম খারাপ, কুশমণিতে 4টি ইভিএম খারাপ। চলো না খুবই ব্যস্ত আজকে, সকাল সকাল ভোট দিয়ে বিভিন্ন বুথে ঘুরছেন। আমি একটু শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। এই অভিযোগ বারবার তোমাদের কাছে গিয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হচ্ছে। সুকান্ত মজুমদারও বলছেন যে ইভিএম কিছু খারাপ হয়েছে, সেই খবর পাচ্ছেন, এবং নির্দিষ্টভাবে গঙ্গারামপুর থেকে গন্ডগোল হচ্ছে এরকম তিনি অভিযোগ পাচ্ছেন বলে আমাদের জানাচ্ছিলেন। দেখুন, দেশের সমস্ত এজেন্সির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ইলেকশন কমিশনের বিরুদ্ধে ওদের অভিযোগ, বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, সিআইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ। আরে অশ্বত্থমা হত বলেছে। এবার ইতিগজটা তো শুনুন, দিলে উত্তর পাবেন। ইতিগজটা হচ্ছে যে যেখানে যেখানে এরা লুটতে পারছে না, যেখানে যেখানে সেন্ট্রাল বাহিনী এদেরকে আটকাচ্ছে, সেখানে সেখানেই অভিযোগ। না হলে এদের কোনো অভিযোগ দেখতে পাচ্ছেন? যেখানে যেখানে এরা পুলিশ ব্যবহার করতে চাইছে, এদের তো অর্গানাইজেশনটা জিরোতে চলে গেছে। একটা পুলিশ নির্ভর দল হয়েছে তৃণমূল কংগ্রেস। তো সেই পুলিশ নির্ভর দলে পুলিশের সহযোগিতা যেখানে পাচ্ছে না, যেখানে মানুষ রুখে দিচ্ছেন, প্রতিরোধ করছেন, সেখানে এই অবস্থায় যে শীতলকুচির কথা বলছিল, শীতলকুচিতে ছিল প্রভোকেশন। লোকে বুঝে গেছে, মহিলাদের বলেছিলেন ঝাঁটা লাঠি যা আছে নিয়ে বেরিয়ে আসুন, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়াই করুন, বুকে গুলি করতে। এখন দলে নেই, যদিও আমি একটু এক লাইনে এটা উত্তর না দিলে উনি রাগ করবেন। ওদের সাধারণ সম্পাদক বুকে গুলি করতে বলেন, ওদের সাধারণ সম্পাদক বলেছিলেন এখানে গুলি করতে, ভুলে গেছেন? পিজিতে দাঁড়িয়ে বলেছিলেন এখানে গুলি করতে। 286 নম্বর পার্টে কাউকে বলতে দেয় না। সব চিৎকার চাচামেচি করেন, সব আসবেন উত্তরবঙ্গে। আমি বলবো আজকে তিনটে কেন্দ্রে এক সেকেন্ড আমি বলি আমি বলছি তিনটে কেন্দ্রে নির্বাচন, দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ। এর মধ্যে এমন একজন প্রার্থী আছেন যিনি 2021-এ বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক, এবারে তৃণমূলের নির্বাচনে ভোট প্রার্থী। স্বাভাবিকভাবে এটাই প্রমাণ করছে এই রাজ্যে তৃণমূল বিজেপি একই মুদ্রা, রেপিট এবং ওপিট। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পাশে থাকেন
তারাই ডুবে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি যারা হারিয়েছেন তাদের পাশে তিনি আছেন, উনি পাশে ছিলেন বলে চাকরি হারিয়েছিলেন, আজকে উনি পাশে আছেন বলে তৃণমূল বিজেপি এক দল থেকে আরেক দল হয়ে। আমি এই কথাটা একটু জানতে চাইবো কংগ্রেসের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যার পাশে থাকে, সিপিআই বলছে, সৈকত বলছে তারাই হারেন, কিন্তু আপনারা তো পাশে আছেন। যদিও বারবার তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে কোনো জোট হয়নি, যা হবে সব সরকার গড়ার সময়। এখানে কোনো জোট হয়নি এবং এখানে কোনো জোট হয়নি। বাস্তব অবস্থাটাই হচ্ছে এখানে সবাই আলাদাভাবে লড়ছে এবং আমরা যে প্রতিবাদগুলো করেছি, প্রথম থেকে আমরা প্রতিবাদ করেছিলাম ইভিএম মেশিনকে নিয়ে, সেখানে কোনো সন্দেহ নেই। আজকে ম্যাল ফাংশনিং তোমরা দেখিয়েছো বেশ কয়েকটি ইভিএমে। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন পকেট এরিয়াতে যেখানে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হতে পারে, ভোটাররা ভোট নাও দিতে যেতে পারে বা বাধা ছবিটা আমরা যেটা দেখাচ্ছি, গৌতম দেব দেখুন, আপনারা ভোট দিতে এসেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই যে শিলিগুড়িতে সেই শিলিগুড়ি মডেল, প্রদীপ দা, চন্দন দা, সেই মডেল সাকসেসফুল হলো না, বারবার এক অংশ এই কথা বলেছে, এটা কেন? এই মডেল তো আমরা দেখেছি শিলিগুড়িতে এই প্রথম যে সাকসেসফুল হয়েছে। না, শিলিগুড়ি মডেল যেটা, শিলিগুড়ি মডেলটা তো সম্পূর্ণ ভিন্ন। শিলিগুড়ি মডেলের যে প্রশ্নটা ছিল সেটা ছিল কিন্তু এই গৌতম বাবুদের বিরুদ্ধে, প্রশ্নটা তো সেখানে নয়। শিলিগুড়ি মডেল আমরা যেখানে করেছিলাম সেখানে বাস্তব চরিত্রটা হচ্ছে যে শিলিগুড়িতে তার উন্নয়নের ক্ষেত্রে কংগ্রেস যখন মেজরিটি পেয়েছিল, ইভেন ওই মেয়রাল ইলেকশনে, মানে আমি পুরসভার নির্বাচনে, সেখানে কংগ্রেস বলেছিল একটি মডেল তৈরি করা হবে, যে মডেলটা শিলিগুড়ির ডেভেলপমেন্টের জন্য। বাস্তব ক্ষেত্রে তাই ঘটেছে এবং তার পতনও ঘটেছিল, সেটাও জানো, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যে আজকের নির্বাচনকে ঘিরে তোমরা যে প্রশ্নটা করছো, তাতে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জোটের একটা ফরমেশন আপনারা তৈরি করার চেষ্টা করলেন, আমরা জোট বলবো কি বলবো না সেটা নিয়েও একটা সংশয়ের মধ্যে থাকি। সব 42টা কেন্দ্রে তো সেই জিনিসটা সাকসেসফুলি আপনারা এক্সিকিউট করতে পারলেন না। না, আমরা যে এক্সিকিউট করবো সেটা তো বলিনি, জোট তো কেন্দ্রীয় আধারে, ন্যাশনালি জোটের ফরমেশন। আপনাদের যারা ভোটার রয়েছেন তাদেরকে কি বলবেন? এটাকে বোঝো, এটাকে বোঝো, কেরালাতে দাঁড়িয়ে না, এখানে আমরা কোন রকম সংশয় রাখিনি, যেখানে যেরকম ইম্পালস সেখানে সেইভাবে রাজনীতিটা করা হচ্ছে। পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে রাজ্য কংগ্রেস লড়ছে, বারবার সেটা প্রমাণিত হয়েছে। আমরা আলাদাভাবে লড়ছি, আমরা কখনো জোট চাইনি, আজকেও জোটটা চাইনি, আজকে এই মুহূর্তেও জোটটা চাইনি। এরা মাঝে মাঝে কেরালাকে রেফারেন্স হিসেবে কাজ করে। একটু শুভজিতের কাছে আসবো, শুভজিৎ, আচ্ছা, সেটিং এর অভিযোগ উঠে আসছে, আবার জোটের কথাও আমরা বারবার শুনেছি, কিন্তু জোট আদৌ কি জোট হয়েছে সেটা নিয়ে আমাদের মধ্যেও মনে হয় বলবো কি বলবো না এই সংশয়টা থেকে যায়। সাধারণ ভোটার যারা নির্দিষ্ট পার্টিকে ভোট দিয়ে এসেছেন বা দেবেনও, সেই ভোটারদের ক্ষেত্রে এটা কি বিভ্রান্তি তৈরি করে যে তাদের দল, তারা যাকে ভালোবাসে, তারা যাকে ভোট দেয় বা ভোটার হিসেবে তারা নিজেদেরকে মনে করে, কোথাও কি বিভ্রান্ত হয়? বিভ্রান্ত তো বটেই যাত্রী, কারণ পশ্চিমবঙ্গ এমন একটা কমপ্লিকেটেড পলিটিক্যাল স্পেস, এখানে সাধারণ মানুষই বিভ্রান্ত হয়, নেতাদের কোনো বিভ্রান্তি নেই। নেতারা খুব সহজেই বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, কখনো বা কংগ্রেস, মানে আপনি বুঝতে পারবেন না কে। এই যে কিছুক্ষণ আগে সৈকত বলছিলেন যে একজন প্রার্থী আছে, সে একটা সময় ছিল বিজেপিতে, সে এখন টিএমসির ক্যান্ডিডেট। তো বা এই যে আইএনডিআই এর জোট, কিছু জায়গায় জোট হয়েছে, এটা রিফ্লেকশন কিরকম করতে পারে ভোটে, ইভিএম এ সেটা রিফ্লেকশন কেমন হতে পারে? দেখুন, মানুষের নিত্য নৈমিত্তিক ইস্যুর ভারে মানুষ এত বেশি বার্ডেন্ড, আমি রাদার বলবো ওভার বার্ডেন্ড। তারা রীতিমতো, আপনি গ্রামে গঞ্জে যান, আমরা বেশ কিছু জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা তারা সার্ভে করছে, তারা বলছে যে মানুষের সেখানে রুটি রুজির সমস্যা, সেখানে তাদের মাথায় ছাদ নেই, তাদের পানীয় জল নেই। এবং আপনি দেখুন যে অশীতিপর বৃদ্ধ এবং বিস্তীর্ণ যে 3টে এরিয়াতে, রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং, এবং বিশেষত পাহাড় এরিয়াগুলোতে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভালো ডেভেলপমেন্ট নেই। এবং এই রাজবংশী এরিয়া,
এইটা পুরোটা রাজবংশী ডমিনেটেড এরিয়া, এই এরিয়াগুলো, এখানে রাজবংশীরা শিডিউল কাস্ট কমিউনিটির মধ্যে থাকে, তারা ভীষণভাবে আন্ডার ডেভেলপড, তারা সোশিও ইকোনমিক্যালি আন্ডার ডেভেলপড, তারা পলিটিক্যালি তাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, একটার পর একটা ইস্যু আছে। কিন্তু দ্যাটস ইট, আমি যেটা বলছি যে INDI এ জোট হলো কি না হলো, এই প্রশ্নটা হয়তো একটা জায়গায় আমরা টিভির চ্যানেলে বসে আলোচনা করতে পারি, কিন্তু সাধারণ মানুষের কাছে এই জিনিস, এই যে বার্তাটা হচ্ছে সবচেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট যে বার্তা, সেটা হলো যে প্রার্থীরা আজকের লড়ছেন এই ইলেকশন, কৃষ্ণনগরে, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, দার্জিলিং এ রাজু বিস্তারা আছেন, বা এদিকে সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্ররা আছেন, এরা কি মানুষের কাছে ভোট, যে মানুষ আজকে যে এই যে লাইনে দাঁড়িয়ে আছে 20 থেকে 90, 80, এই রেঞ্জের মানুষ একেবারে কত আশা ভরসা নিয়ে, এদের কাছে কি সেই ভরসার ফসলটা তুলতে পারবেন যখন ইলেকশনে এরা ইলেক্টেড? আচ্ছা, আমি এখানে বিজেপির কাছে একটু আসবো, যেহেতু এসএসসির মতো একটা ইস্যু শঙ্কুদেব হয়ে গিয়েছে এবং বহু পরিবার, বহু মানুষ তারা একেবারে আদালতের সামনে দাঁড়িয়ে রয়েছেন যে কি হবে এরপর, সরকারের কাছেও তাদের একই রকম ভাবে প্রত্যাশা রয়েছে কি হবে এরপর। এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেস বিধছে যে তোমরা উল্লাস করছো, মানুষজনের চাকরি চলে যাচ্ছে। দেখুন, আমি আবারও আপনাকে দুটো বিষয় বলবো এই ব্যাপারে কথা বলবার আগে। আমি, যিনি বিশ্লেষক আছেন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ইন্ডিকেট করেছেন, সেটা হচ্ছে যে মানুষের কাজ করার প্রসঙ্গে আমি বলবো যে আজকে যিনি প্রার্থী হিসেবে ওখানে লড়ছেন তিনি সাংসদ রত্ন পুরস্কার পেয়েছেন। আপনি যদি তার পারফরমেন্স দেখেন সংসদে তাহলে আপনি অবাক হয়ে যাবেন। এবং তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার ক্যান্ডিডেট দেবকে বাধ্য হতে হয়েছে ওখানে গিয়ে প্রচারে বলতে হয়েছে, সুকান্ত বাবুর প্রশংসা করতে হয়েছে। তো ফলে আপনারা বুঝতে পারছেন প্রধানমন্ত্রীকে অনেকগুলো সভা করতে হয়েছে, অমিত শাহকেও সভা করতে হয়েছে। রাজ্য সরকার সভা তো হবেই, এই কারণেই করেছেন, উনি আমাদের প্রেসিডেন্ট, ওখানে তো সবাই যাবেন, এটা কমন এজেন্ডা। কিন্তু নির্বাচনে জেতা বা হারার জন্য নয়, বিষয়টা হচ্ছে, আমি এটা শেষ করি তাহলে আমাকে প্রশ্ন করেন, আমার নাম শঙ্কু, আপনি যদি শাসক দল কন্টিনিউয়াসলি বলবেন তাহলে আপনি বলে নিন, আমি বলবো তাহলে বলে নিচ্ছি। সকালবেলা ভালো লাগে না আপনাদের সাথে বলে নিচ্ছি, তাহলে সকাল, কারণ আপনাদের এবারে অপ্রিয় বিষয় ঢুকবো, অপ্রিয় বিষয় ঢুকবো, তখন উত্তর দিতে পারবেন না। শুনুন, রাজ্য সরকারকে 40 বার জিজ্ঞেস করেছে কোর্ট, এদের এই এসএসসি একটা জালি অর্গানাইজেশন, তাদেরকে জিজ্ঞেস করেছে যে ভাই তুমি বলো ওয়েমার সিট দাও, কারা জেনুইন কারা জেনুইন নয় জানো। অমল আচার্য কোন দল করে? প্রাইমারিতে 17টা চাকরি নাও, অমল আচার্য 21 সালে কার প্রার্থী ছিল? এক সেকেন্ড এখন তৃণমূলে আছে না বিজেপি? ভাই শোনো না, তোমাদের শিক্ষামন্ত্রী তাদের রত্ন হয়ে ঢুকেছিল, তোমাদের বামপন্থী শিক্ষামন্ত্রী রত্ন হয়ে ঢুকেছে, তুমি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছো, বাইনারি তৈরি হওয়ার অভিযোগ করে ক্লান্ত হয়ে যখন প্রাসঙ্গিক হবে, কোনো বাইনারি নেই, একটাই দল তৃণমূল বিজেপি মিলেমিশে। আমি বলবো আমার বক্তব্য হচ্ছে যে 17 বার আপনারা কি বক্তব্য গৌতম দেবের, একটু শুনে নি গৌতম দেব। 174 পার্ট এবং সেটা রিপ্লেসড হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো খবর নেই, ভোট শান্তিপূর্ণভাবে হবে। আমরা যতক্ষণ আছি শিলিগুড়িতে কোনো জায়গায় একটাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেব না। আমরা সদা সতর্ক আছি এবং 11 সালের পরের থেকে এই কালচার, এই বহমানতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ঘোষিত যে নীতি বদলা নয় বদল চাই, সেই নীতিতে আমরা বিশ্বাসী করে এগোচ্ছি। আমরা দুটো স্থানীয় নির্বাচনও পরাজিত হয়েছিলাম, কিন্তু কেউ কোথাও গাজোয়ারি বা অন্যায় অনৈতিক ব্যবহার তৃণমূল কংগ্রেস এই বৃহৎ অঞ্চলে করেছে, এই অভিযোগ কোনোদিন আসেনি, এবারও আসবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়িকা যে অনৈতিক এবং অভব্য আচরণ করেছে, আমি বলবো শিলিগুড়িতে যদি নির্বাচন বিধি ভেঙে, কালকে যেমন রাজু প্রেস করতে গেছিলেন, প্রেস কনফারেন্স, সেরকম কোনো ঘটনা হলে আমাদের কন্ট্রোল রুম থেকে সমস্ত জায়গায় জানাবো। এবং আমি নিজেও রাস্তায় আছি আজকে, শারীরিক প্রতিবন্ধকতা, আমার কোমরে ব্যাক পেন ছিল প্রচণ্ড, আমি কালকে ডাক্তারের চিকিৎসা নিয়ে আজকে থ্যাঙ্কস গড, ঈশ্বরকে ধন্যবাদ যে হাঁটার মতো পরিস্থিতিতে আছি। পুরো নজরে থাকবো,
গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসব, মানুষ উৎসবের মেজাজে ভোট দিন। সবার কাছে এই আবেদন জানাবো, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুন, উৎসবের মেজাজে ভোট দিন। কোনো রকম অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ আমরা বরদাস্ত করব না। নির্বাচনের এত আগে থেকে রাজ্যে বাহিনী কেন, এই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেস তুলেছে, কিন্তু দেখা যাচ্ছে কোচবিহার প্রথম দফা সেটা কার্যত নিরুপদ্রব ছিল, এবং আপনি নিজেই বলছেন যে এখনো পর্যন্ত এই দার্জিলিং লোকসভা একেবারেই অবাধ। দেখেন, এখানে একজনও যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, হোমগার্ড দিয়েও যদি ভোট হয় শিলিগুড়িতে আমাদের এই বৃহৎ তল্লাটে একই পরিস্থিতি হবে। এটাতে আমাদের কোনো ফারাক হয় না। ভোট দেবেন মানুষকে সেই ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে হবে, এবং গণতান্ত্রিক উৎসবের যে পরিবেশ, সেই উৎসবের পরিবেশ রাখতে হবে। কোচবিহারে নিশীথ প্রামাণিক জায়গায় জায়গায় উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছেন। আর ডাবগ্রাম ফুলবাড়িতে যে নক্কারজনক কাণ্ড এখানকার বিধায়িকা করেছিলেন, যে আচরণ তিনি করেছিলেন, সেটা মানুষের সামনে আছে। একটা বিরতি নেব, কিন্তু তার আগে আবেদন, ভোট দিয়ে একটা সেলফি তুলুন আর সেটা আমাদের পাঠান। আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে আপনার সেই সেলফি পাঠান। আপনি কোন কেন্দ্রের ভোটার, আপনার নাম দিয়ে ডিটেল দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রায়গঞ্জের শক্তিনগরে 8 নম্বর ওয়ার্ডে ইভিএম খারাপের খবর আসছে। ইভিএম খারাপ হওয়ায় ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। রায়গঞ্জের শক্তিনগরে 8 নম্বর ওয়ার্ডে ইভিএম খারাপ। আচ্ছা, ভোট দিলেন সুকান্ত মজুমদার, তারপর কি বললেন বেরিয়ে শোনাবো। দেখুন, যেহেতু সিরিয়াল নাম্বারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমার পরিবারের সাথে আমার নাম নেই, অন্য কোথাও চলে গেছিল, সেজন্য খুঁজে একটু অসুবিধা। আমরা ভোটের খবর আপনাদের আপডেট দিতে থাকবো, কিন্তু বিরতিতে যাব। আর বিরতিতে যাওয়ার আগে আমাদের আবেদন, ভোট দিয়ে একটা সেলফি তুলুন আর সেটা পাঠান আমাদের। আমরা দেখাবো আপনার ছবি, স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারেই পাঠান। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম আর কেন্দ্রের নাম সহ আপনার ছবি পাঠান। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।